আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি নিপা। আহ, কি অবস্থা? ভালো আছো? নমস্কার স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো আছো। আছি স্যার। মাথা সন্ধ্যা থেকে একদম ধরে আসছে। পাশে এক জায়গায় গায়ে হলুদের অনুষ্ঠান, আরেক জায়গায় পূজা। দুই জায়গা থেকে মানে সাউন্ড একদম সব দাঁড়ালো, আমরা সব আটকে দিছি, তারপরও মানে ইয়ে হচ্ছে না। তো আমরা শুরু করি। পরীক্ষার্থী সহ আমাদের বিভিন্ন ইয়াতে যারা আছেন, আপনারা অনেকেই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছেন। তো যারা যারা ক্লাসে এখনো জয়েন করেননি তাদেরকে বলবো দ্রুত জয়েন করেন। আহ, আর যারা লাইভে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন। তো আমরা শুরু করি। পরীক্ষার্থী যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস করেন আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং ভিডিওটি শেয়ার করে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব। তো আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা বানানের নিয়ম। আমরা অনেকেই আহ, বাংলা বানানের নিয়ম নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন বা অনেক ধরনের আহ, অভিযোগ আছে যে বাংলা একাডেমি আসলে 2 দিন পর পর কি কতগুলো নিয়ম বের করে। হ্যাঁ, এখানে আমরা হঠাৎ করেই তো এরকম বলতে পারি না। তো যাই হোক, বাংলা একাডেমি আসলে 2016 সালে লাস্ট সর্বশেষ বানানের নিয়ম বের করেছিল। এটা আসলে আমরা জানি নেই। হ্যাঁ, না জানার কারণে আমরা আহ, জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে যে বাংলা একাডেমি 2 দিন পর পরই শুধু নতুন নতুন নিয়ম বের করে। তো যেটা বলছিলাম যে আমাদের পরীক্ষাতে বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কারণ একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে সবচেয়ে বড় বিষয় যেটি, বা একজন বাংলাদেশী হিসেবে আমাদের প্রত্যেকের অবশ্যই বাংলা বানানের নিয়ম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি আমাদের বাংলা বানান নিয়ে আমাদের যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমাদের আহ বানান ভুল হবে এবং শুদ্ধ বানানকে অশুদ্ধ মনে হবে। যেমন আমরা আজকে বাংলা আহ, বানানের নিয়ম পড়বো। দেখি আমাকে এখানে যারা যারা লাইভে অথবা সরাসরি ক্লাসে যুক্ত আছেন, তারা বলুন দেখি বানান কাকে বলে। আমরা তো বাংলা বানান বাংলা বানান বলতেছি, এই বানান কাকে বলে? এবং এখানে আরেকটা শব্দ আছে প্রমিত। এই প্রমিত শব্দটার অর্থ কি দেখি কে কে বলতে পারবেন। যারা পারবেন তারা কমেন্টসে লিখেন।
যারা যারা লাইভে অথবা সরাসরি ক্লাসে যুক্ত আছে। দেখি কমেন্টে লিখেন, দেখি কে কে লিখতে পারেন। আমি কিন্তু এখনো পাইনি কাউকে যে বানান কাকে বলে এটা বলতে পারবে, অথবা প্রমিত শব্দের অর্থ কি এটা বলতে পারবে। সাচিন সঠিক লিখছো। না, প্রমিত শব্দের অর্থ সঠিক না। সাচিন তুমি যেটা লিখছো প্রমিত শব্দের অর্থ সঠিক নয়। তো ইতিমধ্যে অনেকেই লাইভ দেখছেন। আপনারা যারা যারা লাইভ দেখছেন আমি তাদেরকে আবার অনুরোধ করব যে লাইভটা সরাসরি আপনারা শেয়ার করুন এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। আপনারা যে যে ভিডিও দেখছেন, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টসে লিখুন, এবং পাশাপাশি আহ ভিডিওটা যদি শেয়ার করেন আপনাদের নিজ নিজ এরিয়া থেকে, বা আপনাদের পরিচিত কেউ যদি থাকে যারা বিসিএস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, হ্যাঁ, তাদেরকে এখানে মেনশন করুন যেন তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। তো বলতে পারলেন না, তাহলে আমি বলি। এখানে আমাদের বানান শব্দের অর্থ কি? বানান শব্দটার অর্থ হচ্ছে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলিত রূপকে বলা হয় বানান। আমার স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ মিলে যেটা হয় সেটাকে বলা হয় বানান। যেমন আমি এই যে বানান শব্দটা দেখেন, বয়াকার, নয়াকার, ন। তো বয়ের সাথে আকার যুক্ত হয়েছে, এই আকারটা কি? কার তো স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ, তাই না? তাহলে এই যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি যুক্ত হয়ে একটা মিলিত রূপ যেটি এলো, সেটাকে বলা হচ্ছে বানান। আর প্রমিত শব্দের অর্থ কি? প্রমিত শব্দের অর্থ হচ্ছে প্রচলিত। প্রমিত শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রচলিত, মানে যেই শব্দটা বাংলা একাডেমি করেছে কি, তারা তাদের নিয়ম অনুযায়ী যে শব্দটা বেশি প্রচলিত, বেশি মানুষ যেটাকে শুদ্ধ বলে জানে, বেশি মানুষ যেটাকে শুদ্ধ মনে করে, সেটিকে তারা কি সঠিক বানান হিসেবে আহ স্বীকৃতি দিয়েছে। এখন আমরা যদি ব্যাকরণিক নিয়মে যাই, ব্যাকরণিক নিয়ম অনুযায়ী আমরা এই বাংলা বানানের নিয়ম শিখতেছি। দেখেন এটা একটা কত বড় আইরনি। এই বাংলা বানানটা কিন্তু ব্যাকরণিক নিয়ম অনুযায়ী ঠিক নেই। এই বাংলা বানান আমাদের ব্যাকরণিক নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল এরকম, উ দিয়ে বাংলা। ওকে, কারণ নিয়ম হচ্ছে যে একমাত্র সন্ধি সাধিত শব্দগুলোতে প্রথমে ম, পরে যদি ক খ গ ঘ থাকে তখন সেখানে অনুস্বার হয়। কিন্তু বাংলাটা একটা মৌলিক শব্দ, মৌলিক শব্দে আমাদের অনুস্বার শব্দের মাঝখানে আসলে আসে না। তো সেক্ষেত্রে কিন্তু কি হইলো, এই যে যে বলছে যে প্রমিত বাংলা বানানের নিয়ম, আমাদের এই বাংলা বানান আমরা এভাবেই সবাই কি অভ্যস্ত। আমরা আমরা যদি বলি যে বাংলা বানান এটা শুদ্ধ ব্যাকরণিক ভাবে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকে আমাদের মারতে আসবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বাংলা বানানের নিয়মের প্রথম প্রাথমিক আলোচনা। আমি এই নিয়মটা কিন্তু আমাদের একদিন দুই দিনে আসে নাই। ওকে, প্রথমে যখন এটা একটা ডিকশনারি তৈরি করা, বাংলা অভিধান তৈরি করার একটা যখন প্রচেষ্টা শুরু হলো, তখন দেখা গেল যে এক একজন লেখক এক একজন এক এক ভাবে বাংলা বানান লিখছেন। তো কোনটা স্ট্যান্ডার্ড, আমরা কোনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো? তখন রবীন্দ্রনাথ কি করলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটা চিঠি লিখলেন যে আপনারা এটা নিয়ে একটা গঠনমূলক কিছু করুন। তো কলকাতা বিশ্ববিদ্যালয় একটা কমিটি গঠন করে, সেই কমিটি কিছু তখন বাংলা বানানের নিয়ম কি করলো, জারি করলো। ওইটা অনুযায়ী সবাইকে লিখতে বলা হলো। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম আরো যারা যারা বড় বড় লেখক যারা ছিলেন, তারা সবাই ওই নিয়মটাকে কি মেনে নিল।
এইভাবে আমাদের বাংলা বানানের নিয়ম চালু হলো। তা আমরা এখন বাংলা একাডেমি প্রণীত এই বাংলা বানানের নিয়ম, এটা আপনারা ঢাকা চিটাগাং বিভিন্ন জায়গাতে লাইব্রেরিতে পাবেন। এই বইটা আমি পিডিএফ কপি থেকে আজকে আমি আপনাদেরকে পড়াবো। এটা এই বইটা ঠিক এরকমই, প্রমিত বাংলা বানানের বাংলা নিয়ম। তো এটা 10 টাকা করে নেয়। আপনারা যদি কেউ পারেন এটা একটু কালেক্ট করে নিবেন। খুবই কাজের একটি বই, খুব ছোট একটি বই, কিন্তু অনেক ভালো একটা নিয়ম। এই দেখেন, পরিমার্জিত সংস্করণ 2012 সালে এটা পরিমার্জিত হয়েছে। এখন আমরা 2023-25 সালে আছি, প্রায় 13 বছর হয়ে গেছে। তারপরে কিন্তু কি আমাদের এখনো অনেকে বলে যে কি এটা ভুল এই সেই। এটা সভাপতি ছিল ডক্টর আনিসুজ্জামান। আমরা তো আনিসুজ্জামানকে এটা আর বলা লাগবে না। আনিসুজ্জামান তিনি ছিলেন, জামিল চৌধুরী ছিলেন, আরো অনেকেই ছিলেন। তা আমাদের এগুলো আলোচ্য বিষয় না, আমরা চলে যাব বাংলা বানানের নিয়মে। আমাদের এখানে বাংলা বানানের নিয়মে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস আমাদের জানতে হবে। সে বাংলা বানানে যাওয়ার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, যে আমাদের যে বাংলা শব্দ আছে, হ্যাঁ, আমাদের উৎপত্তি অনুসারে আমাদের বাংলা শব্দগুলো 5টা ক্যাটাগরি। একটা হচ্ছে তৎসম, একটা হচ্ছে অর্ধ তৎসম, তারপরে 3 নম্বরে হচ্ছে তদ্ভব, 4 নম্বরে দেশি, এবং 5 নম্বরে বিদেশি। এই 5টা ক্যাটাগরিতে আমাদের শব্দগুলো এসেছে। মানে এইসব জায়গা থেকে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসে উপস্থিত হয়েছে। তো এই শব্দগুলোর ভিতরে বাংলা বানানের শেখার আগে আমাদের মাথায় রাখতে হবে এই 4টা জিনিসকে বাংলা বানানের নিয়মে বলা হয়েছে অতৎসম শব্দ, আর আরেকটা তৎসম শব্দ। ওকে, তাহলে আমরা বাংলা বানানের নিয়মে মূলত 2 ধরনের শব্দের বানানের নিয়ম শিখব। প্রথমে শিখব আমরা তৎসম শব্দের বানানের নিয়ম, এরপরে আমরা শিখব অতৎসম শব্দের বানানের নিয়ম। তো এখানে মুখবন্ধ আছে বা আমাদের ভূমিকাগুলো আছে, এগুলো একটু আপনারা পড়বেন, তাহলে অনেক বিষয় আপনারা জানতে পারবেন। বানানের সংস্কার নিয়ে আমাদের কি কি করতে হয়েছে, তারা কিভাবে কি করেছে, এসব কিছু জানা দরকার আছে। এগুলো জানলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে অযৌক্তিক নয়। তো আমাদের বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, প্রথমে যেটা বলা হয়েছে তৎসম শব্দ, দেখেছেন? আমি প্রথমে বলছিলাম যে আমাদের শিখতে গেলে প্রথমে তৎসম অতৎসম শব্দ প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। তো তৎসম শব্দের বানান, তৎসম শব্দটা কাকে বলে? তৎসম হচ্ছে যেসব শব্দ তৎসম থেকে বা সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে কিন্তু কোনরূপ পরিবর্তন হয়নি, সেটাকে বলা হয় তৎসম শব্দ। এখন এই তৎসম শব্দের বানানে বলেছে কি, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। এটা আমাদের যে সংস্কৃত শব্দগুলো যে বানানে লেখা হয়েছে সে বানানে আমাকে লিখতে হবে। এরপরে নিয়মটা কি বলেছেন দেখেন, গুরুত্বপূর্ণ, যে যে সকল তৎসম শব্দে রস্যই দীর্ঘই রস্যই দীর্ঘ বা উভয় শুদ্ধ, সে সকল শব্দে রস্যই বা তার কার চিহ্ন রস্যকার রস্যইকার ব্যবহৃত হবে। মানে বোঝাচ্ছে, যেমন আমরা শ্রেণী, হ্যাঁ, এই যে শ্রেণী শব্দটা, শ্রেণী শব্দটা এভাবেই লেখা যায়, আবার কি এভাবেও লেখা যায়। মানে দুটোই শুদ্ধ। আমাদের নিয়ম অনুযায়ী, বাংলা বানানের নিয়ম অনুযায়ী দুটোই শুদ্ধ। এটা দুটোটাই তৎসম শব্দ, কারণ এদের মূর্ধন্য ণ আছে। তো বলেছে যে সকল তৎসম শব্দে রস্যই দীর্ঘ উভয় শুদ্ধ, সেক্ষেত্রে আমাদের কি রস্যই অথবা রস্যু যেটা থাকবে সেটাকে আমরা কি করব, বেছে নিব। যেমন এই যে উড়না, উড়না শব্দটা, উড়না শব্দটা এভাবে রস্যুকার দিয়েও লেখা যায়, আবার কি দীর্ঘকার দিয়েও কি লেখা যায়। তাহলে আমরা কোনটাকে কারেক্ট ধরবো? যেটা রস্যুকার, এখানে দুটোটাই কারেক্ট, দুটোটাই কারেক্ট, তাহলে আমরা রস্যুকারটাকে কারেক্ট ধরবো বা শুদ্ধটা ধরবো। আপনাদের যদি আসলে এখানে অনেকগুলো নিয়ম, এতগুলো নিয়ম ভেঙে ভেঙে পড়ানো সম্ভব না। হ্যাঁ, এটা মিনিমাম 2 থেকে 3টা ক্লাস লাগে পুরোপুরি ভালো করে বোঝাতে গেলে। তো আপনারা এখানে যেটা করবেন, যে পরীক্ষাতে কি আসবে, পরীক্ষাতে নানা ধরনের
শুদ্ধ বানান লিখতে দেয়। যেমন এই যে কিংবদন্তি বানান অনেকবার এসেছে, খঞ্জনি অনেকবার এসেছে, হ্যাঁ। তো এই যে যে পঞ্জি, পদবী, হ্যাঁ, পল্লী, এগুলো অনেকবার পরীক্ষাতে এসেছে। তো আপনারা কি করবেন, এই বানানগুলো এখানে উদাহরণ দিয়ে যে বানানগুলো দিয়েছে এগুলো খুব ভালোভাবে শিখবেন। আপনাদের গাইড বই থেকে পড়ার দরকার নেই, একদম এখান থেকে শুদ্ধ বানানের জন্য এই বানানগুলো ধরে ধরে শিখে নিবেন, অর্থগুলো জেনে নিবেন। যেমন আপনারা খঞ্জনি, খঞ্জনি মানে কি বলতে পারবেন কে? দেখি কে বলতে পারবেন। ওকে, যদি বলতে পারেন তাহলে আমি বিশেষ পুরস্কার দিব। লহরী অর্থ কি? হ্যাঁ, স্মরণী অর্থ কি? এরকম করে অনেক কিছু আছে, এগুলো আপনারা একটু জেনে জেনে পড়বেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার শব্দ ভান্ডার অনেক বেশি স্ট্রং হচ্ছে। তো এরপরে নিয়মটাতে বলছে রেফার পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে কি? দুইবার হয় যখন। এদের দ্বিত্ব মানে কি? এই দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। আমরা অনেক আগের দিনে করতো কি, দেখবেন যে অনেকের বানান চক্রবর্তী, চক্রবর্তী এভাবে রেফ থাকার কারণে তয় তয় দীর্ঘইকার দিয়েছে। তো বাংলা বানান বলতেছে যেখানে যখন এরকম রেফ থাকবে তখন তার নিচে আমার ব্যঞ্জন বর্ণের ডাবলটা দেয়া লাগবে না। হ্যাঁ, এখানে আমার একটা দিলে হবে। তাহলে আমাদের নতুন নিয়ম অনুযায়ী চক্রবর্তী এভাবে বানান লেখা যায়। তো এই যে এখানে এভাবে আগে আগে এভাবে লেখা হইতো অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, এগুলো এখন ভুল। এগুলো সবগুলো কি ভুল। আমাদের এখন শুদ্ধ কোনগুলা? এই যেগুলো অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, হ্যাঁ, বার্ধক্য, এই যেগুলো সবগুলো হচ্ছে কি শুদ্ধ। আর এই যেগুলো হচ্ছে যে সবগুলা অশুদ্ধ। মানে আমার ডাবল রেফ থাকলে সেখানে ডাবল ব্যঞ্জন বর্ণ হবে না। এরপরে বলছে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত মহাস্থানে অনুস্বার হবে। মানে আমাদের শব্দ সাধারণত যেগুলো সন্ধি দ্বারা গঠিত হয় সেই সন্ধিগুলোর, হ্যাঁ, প্রথমে যদি ক খ গ ঘ পরে থাকে এবং তার আগে যদি ম থাকে, যেমন এই যে অহংকার, অহংকার, এই যে এখানে অহংকার যে শব্দটা সন্ধি বিচ্ছেদ যখন ইয়া হয়েছে, মানে আমাদের আগে এইটা এই শব্দটার সাথে এটা যুক্ত হয়ে তারপরে এটা হয়েছে, তাই না? এই কারণে কি হইলো, এই যে ম এর পরে আমার এই যে এখানে ক আছে, ক থাকার কারণে এই মটা এখানে এসে কি হয়ে গেছে, অনুস্বার হয়ে গিয়েছে। যেমন আমি বললাম যে সম যোগ গঠন, হুম, কি হলো? সংগঠন। ওকে, এখানে এই যে সম যোগ গঠন, এভাবে এই সন্ধি প্রক্রিয়ায় এই শব্দটা তৈরি হয়েছে। এখন এখানে অনুস্বার কেন আসছে? এই যে ম আছে যে মটা এখানে এসে কি হয়ে গেছে, অনুস্বার হয়ে গেছে। কারণটা কি? আমার পরের অংশে এই যে এখানে গ আছে, ক খ গ ঘ, এই যে এই চারটা ধ্বনি মানে ক বর্গীয় ধ্বনি থাকলে মহাস্থানে আমার কি হবে, অনুস্বার হবে। এরকম করে আরো কিছু শব্দ আছে, ভয়ঙ্কর, সঙ্গীত, সংগঠন ইত্যাদি। কিন্তু সন্ধিবদ্ধ না হলে সেখানে কি হবে, উ স্থানে অনুস্বার হবে না। যেমন এই যে অঙ্ক, আমাদের বাংলাদেশে 99.99% মানুষ অঙ্ক বানান এভাবে লিখে। এটা ভুল। অঙ্ক একটা মৌলিক শব্দ। আমাকে অঙ্ক লিখতে গেলে এই যে কি উ ও ক লিখতে হবে, যেভাবে আমি প্রথমে বলেছিলাম। বাংলা আমরা এভাবে লেখাটা ভুল। হ্যাঁ, আমাদের নিয়ম অনুযায়ী কি লেখা উচিত? বাংলা, কারণ এটা একটা মৌলিক শব্দ। ওকে, কিন্তু আমরা বেশিরভাগ এটাতে প্রচলিত হয়ে যাওয়ার কারণে আমরা এখন এভাবেই লিখি সবাই। তো এভাবে আকাঙ্ক্ষা বানানটা, এই যে এই আকাঙ্ক্ষা বানানটা পরীক্ষাতে অনেকবার এসেছে। কঙ্কা এসেছে, বঙ্কিম এসেছে, সঙ্গী বানান এসেছে, শৃঙ্খলা বানান এসেছে। এগুলোতে উও হবে, সব সময় কি হবে, উও হবে। এরপরে এই নিয়মটাতে বলছে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ঈকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সেখানে রস্বইকারটা, দীর্ঘ ঈকারটা রস্বইকারে পরিণত হবে। এই যে এই শব্দটা দিয়ে আমি দেখাই, গুণী, গুণীজন। ইন প্রত্যয়ান্ত শব্দ মানে কি? এই যে গুণ, গুণ শব্দটার সাথে যখন আমার ইন প্রত্যয় যুক্ত হয়েছে তৈরি হলো কি গুণী শব্দ। ওকে, একইভাবে প্রাণী শব্দটা কিভাবে তৈরি হয়েছে? প্রাণ, প্রাণ যোগ ইন, ঠিক আছে, প্রাণযোগ ইন, ফলে আমার কি হলো, এভাবে প্রাণী শব্দটা আসলো, তাই না? মন্ত্রযোগ ইন, মন্ত্রী। তো বলছে যে এই যে
একটা ইন প্রত্যয়ান্ত শব্দ দিয়ে যখন আমি আবার সমাসবদ্ধ পদ তৈরি করব, তখন এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকারে পরিণত হবে। যেমন আমি বললাম যে কি, গুণী যে জন, কি হবে, গুণী জন। খেয়াল করেন, এই যে এখানে দীর্ঘ ইকারটা এখানে এসে কি হয়ে গেছে, হ্রস্ব ইকারে পরিণত হয়ে গেছে। কেন? কারণ এই যে আমি সমাসবদ্ধ পদ তৈরি করেছি। তো একইভাবে ইন প্রত্যয়ন্ত শব্দগুলোর সাথে যদি আবার তয় ব ফলা, তয়কারে তা ইত্যাদি যুক্ত হয়, তয় ব ফলা অথবা তয়কারে তা যুক্ত হয়, তখন আমার কি হবে, সেখানে সেটা রস্বীকারে পরিণত হবে। যেমন এই যে কৃত, কৃতর সাথে ইন যুক্ত হয়েছে, ফলে হয়েছে আমার কৃতি। আমি যখন বলবো কৃতি শিক্ষার্থী, তখন দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে, এটা আমি রস্বীকার দিতে পারবো না। অনেক জায়গায় দেখি সংবোধনা দিচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কৃতি সন্তান এভাবে লিখে, এটা ভুল। রস্বীকার হবে না, কৃতি বানান সবসময় কি হবে, দীর্ঘইকার হবে। অনেকের একটা ভুল ধারণা এখন আছে যে বাংলা বানানে কোনো দীর্ঘইকার দীর্ঘ উকার এখন নাই। এটা পুরোপুরি ভুল। তৎসম শব্দে আমার, তৎসম শব্দ হলে সেখানে যেখানে দীর্ঘকার দিতে বলছে সেখানে দীর্ঘইকার হবে, যেখানে দীর্ঘ উকার দিতে বলছে সেখানে দীর্ঘ উকার হবে। এখানে আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এই যে দেখেন, এখন এই কৃতি শব্দের সাথে যখন আমি তয়ব ফলা যুক্ত করলাম, তখন আমার শব্দটা হয়ে যাবে কৃতিত্ব। তখন এই দীর্ঘ ইকারটা, এই যে দীর্ঘ ইকারটা এখানে এসে রস্বীকারে পরিণত হয়েছে। এই যে এই দীর্ঘ ইকারটা এখানে এসে কি হয়েছে, এই যে রস্বীকারে পরিণত হয়েছে। কেন? কারণ এর সাথে এই যে তয়ব ফলা যুক্ত হয়েছে। এভাবে দায়ী দায়িত্ব, প্রতিযোগী প্রতিযোগিতা, মন্ত্রী মন্ত্রিত্ব, সহযোগী সহযোগিতা। ক্লিয়ার? তো এই গেল আমাদের, বা এরপরে আসতেছে আরেকটা নিয়ম, বিসর্গ। শব্দের শেষে বিসর্গ থাকবে না। শব্দের শেষে কি বলছে, বিসর্গ থাকবে না। কারণ আগে আমরা এভাবে অনেক জায়গাতে কার্যত, আগে এভাবে কার্যত বিসর্গ দেয়া থাকতো। হ্যাঁ, পুনঃ 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 বানানটা এই যে এখানে দোনোটার আগে পরে কি থাকতো, একটা বিসর্গ থাকতো, কিন্তু এখন আর থাকবে না। মানে শব্দের শেষে আমার কোনো ধরনের বিসর্গ থাকবে না। যেমন আমরা একটা ভুল করি, আমরা রচনা যখন লিখতে যাই তখন বিষয় লিখে, হ্যাঁ, বিষয় লিখে তারপর এভাবে দুইটা বিসর্গ দিই, এটা ভুল। ওকে, আমার এখানে বিসর্গ লিখতে পারবো না, আমি এখানে কি দিব, কোলন দিব। কোলন কি, এই যে এভাবে দুইটা বড় বড় ফোঁটা দেওয়া হচ্ছে আমার কোলন, আর এভাবে খালি খালি দুইটা ফোঁটা দেওয়া হচ্ছে আমার বিসর্গ। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এখন বলতেছে যে শব্দের শেষে তো আমি বিসর্গ দিতে পারবো না। আবার যে সকল ক্ষেত্রে বিসর্গ বর্জিত রূপ, হ্যাঁ, বিসর্গ বর্জিত রূপ গৃহীত হবে, মানে এগুলো বিসর্গ থাকলেও যেভাবে উচ্চারণ হয়, না থাকলেও সেভাবে উচ্চারণ হয়। যেমন বিসর্গ থাকার কারণে এই শব্দটা এক ধরনের উচ্চারণ, বিসর্গ না থাকার কারণে এক ধরনের উচ্চারণ। আমি এটাকে বলবো দুঃখ, এটাকে বলি দুঃখ। কিন্তু দুস্থ, আমি দুস্থ বিসর্গ থাকলেও যেভাবে উচ্চারণ করি, না থাকলেও একইভাবে। নিঃশ্বাস, এইভাবে একইভাবে উচ্চারণ করি। তাহলে আমার এখানে বিসর্গ দেওয়ার দরকার নাই। বিসর্গ শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকার কারণে শব্দের উচ্চারণে পরিবর্তন হয়, তখনই আমরা শুধু কি করব, বিসর্গ দিব। আর যদি বিসর্গ থাকা আর না থাকা উচ্চারণের সাথে কোনো তার কোনো সম্পর্ক না থাকে, তখন আমি সেখানে কি দিব না, বিসর্গ দিব না। ক্লিয়ার? এরপরে আসতেছে আমাদের, আমরা তৎসম শব্দগুলো শেষ করলাম, এখন আসতেছে আমাদের অতৎসম শব্দ। অতৎসম শব্দের বানানে আমাদের সোজা চোখ বন্ধ করে একটা শব্দ জিনিস মাথায় রাখতে হবে, যে সকল অতৎসম শব্দে রস্বই এবং রস্যু ব্যবহার করতে হবে। এখানে কোনো ধরনের দীর্ঘ ইকার দীর্ঘ উকার থাকবে না। দীর্ঘ ইকার দীর্ঘ উকার শুধুমাত্র, শুধুমাত্র তৎসম শব্দের জন্য প্রযোজ্য, অতৎসম শব্দের জন্য এগুলো প্রযোজ্য নয়। অতৎসম শব্দগুলো কোনগুলো, অতৎসম শব্দগুলো মনে আছে, অতৎসম শব্দ কোনগুলো, অর্ধ তৎসম, হুম, তদ্ভব, দেশি, বিদেশি, এগুলো হচ্ছে কি আমাদের অতৎসম শব্দ। তোমাদের কিন্তু নিবন্ধন বলো বা অন্যান্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় রিটেন পরীক্ষায় আসলে
এখানে বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, বাংলা বানানের 5টা নিয়ম লিখুন। হ্যাঁ, অথবা বাংলা বানানের নিয়ম অনুযায়ী কোন বানানটি ভুল। এভাবে আমাদের টেকনিক্যালি নানা ধরনের প্রশ্ন আসতে পারে। তবে যদি লিখিত প্রশ্ন কোথাও পরীক্ষা হয়, বাংলা বানান থেকে যদি প্রশ্ন আসে, তাহলে সাধারণত 2-3টা প্রশ্ন আপনারা শিখে গেলে যে কোনো প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে যে তৎসম শব্দের বানান 5টা, অতৎসম শব্দের 5টা বানান, অথবা যে কোনো 5টি বানান। হ্যাঁ, যে কোনো 5টি বানান, 5টি বানানের নিয়ম। ওকে, যে কোনো তৎসম শব্দের বানানের 5টি নিয়ম, অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম, অথবা যে কোনো বাংলা বানানের 5টি নিয়ম, এভাবে শিখে ফেলবেন। ওকে, আপনি যদি এই দুইটা শিখে ফেলেন, 10টা নিয়ম শিখে ফেলেন, তাহলে যে কোনো পরীক্ষাতে আপনি যে কোনো ভাবে প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবেন। লিখিততে লিখিততে এর বেশি প্রশ্ন দিবে না, হয়তো বা একটু টেকনিক্যালি দিতে পারে, কোন কোন ক্ষেত্রে আমার দীর্ঘইকার হবে, কোন কোন ক্ষেত্রে রস্যইকার হবে। সেক্ষেত্রে ওই যে আমরা তৎসম শব্দের বানানের সাথে এগুলা মাথায় রেখে ওগুলা দিয়ে দিতে পারি। তো এখন অতৎসম শব্দ সব জায়গাতে আমার রস্যই হবে এবং রস্যু হবে। এইভাবে আমাদের অনেকগুলো বানান এখানে আছে, আরবি, আসামি, ইংরেজি। যেমন আমরা অনেক ইংরেজি বানান দীর্ঘইকার দিয়ে লিখি, ইংরেজি বানান কি হবে? রস্যইকার হবে। আরবি বানান দীর্ঘইকার দিয়ে লিখি, রস্যইকার হবে। কাহিনী বানান দীর্ঘইকার দিয়ে, রস্যইকার হবে। হ্যাঁ, এভাবে আমাদের যত ধরনের অতৎসম শব্দগুলো আছে সেগুলোর ক্ষেত্রে রস্যই রস্যুকার দিতে হবে। তারপর হচ্ছে যে এখানে একটা নিয়ম আমরা আলোচনা করি। বাংলা সব ভাষায় আমাদের দুইটা কি আছে, আমাদের বাংলা ভাষায় দুইটা কি আছে। একটা হচ্ছে ক রসিকারের কি, আরেকটা হচ্ছে ক দীর্ঘিকারের কি। আপনাকে মনে রাখতে হবে ক রসিকারের কি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে আপনি দিতে পারবেন। যেমন তুমি কি স্কুলে যাবে, হ্যাঁ অথবা না। তুমি কি ভাত খাবে, হ্যাঁ অথবা না। তাহলে আমি এই যে কিটা কখন করব, যখন আমি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো, তখন এই প্রশ্নের উত্তর কি দিয়ে আমি করব। কিন্তু আমি যদি বলতাম তুমি কি দিয়ে ভাত খাবে, তুমি কি খেয়েছো, তখন আমাকে একটা কিছু বলতে হচ্ছে। যেমন আমি মাছ দিয়ে ভাত খাবো, অথবা আমি মাছ ভাত খেয়েছি, এরকম করে আমাকে একটা কিছু বলতে হচ্ছে, তখনই আমার কয় দীর্ঘিকার কি হবে। এখন এই কয় দীর্ঘিকার কি এর কয়েক ধরনের ব্যবহার আছে। একটা হচ্ছে সর্বনাম, হুম, একটা হচ্ছে যে বিশেষণ, ওকে, কখনো আছে যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, আর একটা হচ্ছে যে কি যোজক। যেমন আমি প্রথমে আসে সর্বনাম হিসেবে, এই যে এখানে আমি প্রশ্ন করেছি এটা কি বই, মানে বইটার একটা নাম আছে, এটা বাংলা বই অথবা গল্পের বই অথবা বিজ্ঞানের বই, গণিতের বই, যে কোনো একটা বই। আমি এই যে নামের বদলে এটা ব্যবহার করতেছি, তাহলে এটা কিসের মতো কাজ করতেছে? সর্বনামের মতো। আবার কখনো বিশেষণ হিসেবে ওইটা কাজ করে। হ্যাঁ, কি খেলে, যেমন এই যে কি খেলে, আমরা সে খুব ভালো খেলে, সে ভালো খেলে, কি খেলে। ওকে, কি জানি বা কি দুরাশা বা কি বিশাল। আমরা যেমন বান্দরবানে যেমন অনেকে আসে পাহাড় দেখে দেখে বলতে কি বিশাল পাহাড়। হ্যাঁ, তাহলে যদি একটা কি সে কি পাহাড়, কি খেলা, এরকম করে আমরা যখন বলি তখন অ্যাডজেক্টিভের মতো সেটা কাজ করে, তখন এটা বিশেষণ হিসেবে কাজ করে। আবার ক্রিয়া বিশেষণ কিরকম? ক্রিয়াপদকে কখনো সে খেলা, কখনো সে বিশেষায়িত করে। যেমন কি দৌড়, হ্যাঁ, পুলিশের গুলি শব্দ শুনে সে কি যে দৌড় দিল, তো দৌড় এটা একটা ক্রিয়াপদ। এই দৌড় ক্রিয়াপদের কি করতেছে, এভাবে বিশেষায়িত করতেছে। এরপর আসে আবার আমাদের যোজক। যোজকটা কিরকম? যোজক হচ্ছে কনজাংশনের মতো কাজ করে, দুইটা বাক্যকে একসাথে করে। যেমন আমি বললাম রহিম বৃষ্টি হলেও স্কুলে যায়, রহিম রোদ হলেও স্কুলে যায়। তো এখন দুইটা বাক্যকে আমি একটা বাক্যে রূপান্তর করতেছি, এরকম কি রোদ কি বৃষ্টি, রহিম স্কুলে যায়। তো এইভাবে আমাদের কয় দীর্ঘিকার কি দিয়ে আমরা অনেকভাবে বাক্যকে ব্যবহার করতে পারি। তো আমাদের কয় দীর্ঘিকার কি আর কয় রসিকারের কি, এগুলা নিয়ে এখানে একটু সুন্দর করে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে দেখে নিবেন। আমি একটু ইয়ে করতেছি, আমি একটু পানি খেয়ে আসি।
ওকে, এরপরে যে নিয়মটা সেটি হলো যে এ অথবা এ, আমাদের কখনো কখনো আমরা এ এবং এ দুইভাবে এটা ব্যবহার করি। কেমন? এগুলার ব্যবহার আছে, উচ্চারণে পার্থক্য আছে, কিন্তু লিখিত লেখার সময় আমরা অনেক সময় এই ব্যবহার করি, আবার কিন্তু আলাদা ইয়ে করি না। যেমন আমি যখন বলতেছি এক, তখন কিন্তু আমার এই যে এভাবে এক ধ্বনিটা আসতেছে। কিন্তু আমি যখন একটি বলি, হ্যাঁ, তখন আমার এই যে এ ধ্বনিটা আসতেছে। তো এগুলো লেখার জন্য আমাদের বাংলায় কোনো এ বর্ণ একার দিয়ে দোনোটাই বোঝানো হয়। কিন্তু যখনই আহ বিশেষ বিদেশি শব্দগুলো আসে, তখন আমার এ ধ্বনি আসলে এ দিতে হবে, এ ধ্বনি আসলে এ দিতে হবে। যেমন আমি বললাম যে ব্যাট, ব্যাট, সে ব্যাট নিয়ে খেলতে নামলো, তাহলে আমার এ ধ্বনি আসছে, তাহলে আমার এই যে ব্যঞ্জন ধ্বনির সাথে জফলা আকার যুক্ত করে দিয়েছি। আবার অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স যখন বলছি, তখন লেন্স এভাবে আসেছে। প্রথমে আমার এ ধ্বনি আসার কারণে এ জফল আকার বসেছে। ওকে, এটাই বলেছে, নিয়মটা হচ্ছে এটাই। আর যদি এমনিতে যেমন আমি বললাম ব্যাট, ব্যাট নিয়ে সে বেট ধরেছে, বেট, তখন আবার একা দিয়েছি। ওকে, তো এরকম করে কিছু শব্দ আছে, সেগুলো একটু আপনাদেরকে দেখে নেবেন, এখানে উদাহরণগুলো দেওয়া আছে। আহ, দেখে নিলে আপনারা সহজে পড়লে বুঝতে পারবেন। একবার কষ্ট করে পুরোটা একবার পড়ে ফেললে আপনাদের অনেক প্রশ্নের উত্তর খুব সহজ হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে যে এটা ইন্টারমিডিয়েটে এখন পাঠ্য করা হয়েছে, পাঠ্য করা হলো, বাচ্চারা এগুলো ছোট থেকে তারা শিখে আসতেছে। এরপর হচ্ছে বাংলা অধ্বনির উচ্চারণ কোনো কোনো ক্ষেত্রে ওর মতো হয়ে যায়, সেক্ষেত্রে ওকার দিয়ে লেখা যেতে পারে। যেমন আমরা এই যে কালো, খাটো, ছোট, ভালো, হ্যাঁ, ভালো, এই যে যেমন ভালো, আমি বললাম যে অনেকে লিখে দেয় কি ভালো, কেমন আছো, ভাল। এখন কেউ যদি বলে যে ভাল, আমি তাহলে ভাল মানে কি কপাল, হ্যাঁ, কপাল, তাহলে এটা তো মানে অর্থ ভিন্নতা তৈরি করতে পারে। তা আমার যেহেতু ওকার, আমি ভালো অর্থে ওকার, শব্দের শেষে ও ধ্বনি এসেছে, তাহলে আমি ওকার দিয়ে লিখলেই ভালো। তো এভাবে কেউ যদি বানান আমাদের যেমন 11, 12, তো ওখানে ও ধ্বনি আসে, আমি ওকার দিয়ে লিখে দিলেই ভালো, 12, হ্যাঁ। এখন আমি যদি এইভাবে লিখি, এখন কেউ যদি বলে যে 11, আর এটাকে যদি কেউ বলে যে 12, তাহলে আমি তাকে দোষ দিতে পারবো না। কিন্তু আমার যেহেতু ও ধ্বনি আসতেছে, তাই আমি ওকার দিয়ে এইভাবেই লিখে দিব। তো যেখানে আরো এরকম করে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। ও এবং অনুস্বার, এটা আগে আমরা আলোচনা করেছি, শব্দের শেষে প্রাসঙ্গিক ভাবেই অনুস্বার বসে। যেমন গাং, ঢং, পাদং, হ্যাঁ, কিন্তু এই অনুস্বারের সাথে যদি কোনো স্বরধ্বনি যুক্ত হয়, এই যে এই অনুস্বারের সাথে যদি কোনো স্বর যুক্ত হয়, তখন আমার উ হবে। এই যে বাঙালি, আমরা লিখতেছি কি, আমরা এখানে লিখি কি বাংলা, হ্যাঁ, বাংলা এভাবে লিখি, কিন্তু বাঙালি, এই যে উর সাথে আকার যুক্ত হয়েছে একটা, হ্যাঁ, এই কারণে আমার সেটা কি হয়ে গেছে, উ হয়ে গেছে। এভাবে রঙিন, রঙের, আঙ্গুর, হ্যাঁ, আমি যদি আঙ্গুর বলি আঙ্গুর, আঙ্গুর, হ্যাঁ, তাহলে এই যে জন্য আমাদের এখানে বলছে। কিন্তু বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে। এটা কারণটা হচ্ছে যে কি, আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় যুদ্ধে, সংবিধানে সব জায়গায় বাংলা, বাংলাদেশ এভাবে লেখা হয়েছে, তাই এটাকেই কি প্রমিত হিসেবে ধরে নেওয়া হয়েছে। ক্ষিয় এবং খ, আমরা জানি ক্ষিয় এবং খ, আমরা সব জায়গায় অনেক জায়গায় ক্ষিয় খ ব্যবহারের পার্থক্য আছে। আমরা ক্ষিয় শব্দটা তৎসম শব্দে ব্যবহৃত হবে, কারণ কি ক্ষিয় শব্দটা একটা সংযুক্ত বর্ণ, এটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, এভাবে আমার ক্ষিয় শব্দটা এসেছে। তাই যেহেতু মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ শুধুমাত্র তৎসম শব্দে ব্যবহার করা যাবে, তাই আমরা ক্ষিয়টা অতৎসম শব্দের বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তাই ক্ষুধা, ক্ষুর ইত্যাদি আমাদের কি লিখতে হবে। কিন্তু আমি যখন ক্ষুধা, ক্ষুধা বলবো, হ্যাঁ, তখন কিন্তু আমার এটা তৎসম শব্দ। ওকে, তাহলে এই যে এখানে আমাদের অতৎসম শব্দগুলো খ ধ্বনি আসলেই আমি সেখানে কোন খ লিখবো, এই খটা লিখবো। যে কোনো অতৎসম শব্দে খ ধ্বনি আসলেই আমি এই খ লিখবো। অন্তস্থীয় জ, বর্গীয় জ, এখানে নিয়মটা হচ্ছে যখনই যে কোনো জ ধ্বনি আসুক,
আপনি বর্গীয় জ লিখবেন। যেটাই আসুক না কেন, জ ধ্বনি বিদেশি শব্দ বা অতৎসম শব্দ যাই আসুক না কেন, আপনি বর্গীয় জ লিখবেন। কিন্তু আবার তৎসম শব্দে বর্গীয় জতে ব্যবহারে সাবধান থাকতে হবে, কারণ এই যেমন যান, যান, এটা পার্থক্য আছে। এই যান মানে হচ্ছে লাইফ, ওকে। আর এই যান মানে হচ্ছে যে কি,